তো আজকে তো আমাদের তৌফিক স্যারও দিল, ভাইবা দিল। তার অভিজ্ঞতা কি? আসলে আজকে কি জিজ্ঞেস করছিল সেটা একটু শুনি আমরা। ঘটনা হচ্ছে যে ভাইভা দিতে আমি মোটামুটি গেছিলাম হচ্ছে একটু মনে হয় দেরি হয়ে গেছিল। তবে ঠিক সময়ের ৫-১০ মিনিট আগে পৌঁছেছি আরকি। আচ্ছা, আচ্ছা। আমিও পৌঁছেছি, ওখানে মাইকে অ্যানাউন্সও করছে যে 4A গ্রুপের যারা আছে তারা স্বাগতম। হ্যাঁ, হ্যাঁ। তো গেলাম। যাওয়ার পর হচ্ছে আমাদের ১ম এ সার্টিফিকেট ভেরিফাই করল। তো সার্টিফিকেট ভেরিফিকেশন এর নাম্বারটা অবশ্য দেখা যাচ্ছিল। আমি দেখলাম ওখানে ১২ নাম্বার দেওয়া হয়েছে আমাকে। সবাই মোটামুটি তো ১২ পাইছে। সবাই মোটামুটি ১২ সবাই পাইছে। মোটামুটি ১২ পেয়েছে। তবে হুম, হুম। আমার সামনে একজন ছিল, তাকে ১৩ দেওয়া হয়েছে। এখন সরি মানে ১১ দেওয়া হয়েছে। কেন ১১ দেওয়া হয়েছে এটা আমি জানি না। এটা ওরাই ভালো বলতে পারবে। তো শেষ পর্যন্ত অবশ্যই একটু টেনশন হচ্ছিল। কিছুটা নার্ভাসনেস কাজ করাটা স্বাভাবিক। এখন যথারীতি সালাম দিয়ে ভিতরে গেলাম। ৩ জন ছিলেন। তো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল। আমাকে ১ম প্রশ্ন করল, নাম-টাম কিছু জিজ্ঞেস করেনি। নাম বা কি করি না করি কিছুই জিজ্ঞেস করেনি। আমাকে শুধুমাত্র ১ম প্রশ্ন করল যে মনে করেন একটা কম্পিউটার আছে, পাশে হচ্ছে একটা প্রিন্টার আছে। প্রিন্টারের সাথে কম্পিউটার কানেক্ট করার সাথে সাথেই আমি দেখতে পেলাম যে কম্পিউটারের মনিটর মানে কাঁপছে। আলো আসছে, আলো চলে যাচ্ছে এরকম হচ্ছে। এইখানে কোথায় সমস্যা আছে বলে মনে হয়? আমি বললাম যে, "স্যার এটা হার্ডওয়্যার রিলেটেড সমস্যা হলে হতে পারে।" এখন উনি আমাকে বলে যে, "না, মনে করেন হার্ডওয়্যার রিলেটেড কোন সমস্যা নাই। প্রিন্টারও একদম ওকে, কম্পিউটারও একদম ওকে।" তো এইটা শুনে আমি একটু কিছুটা ঘাবড়ে গেলাম। ঘাবড়ে যেয়ে বললাম যে, "স্যার আসলে এই ব্যাপারটা তাহলে আমি বুঝতে পারছি না যে কি হতে পারে সমস্যা।" এখন আমাকে বলে, "ঠিক আছে সমস্যা নাই। এবার তাহলে আমাকে একটু বলেন যে মনে করেন আমি একটা মাউস নিয়েছি। মাউসটা তারবিহীনভাবে আমি কম্পিউটারে কানেক্ট করতে চাই। তো সেক্ষেত্রে কম্পিউটারে কোনো এক্সট্রা ডিভাইস এড করার দরকার হবে কিনা?" আমি তখন বললাম যে, "স্যার তাহলে তো একটা ব্লুটুথ অ্যাডাপ্টার এর প্রয়োজন হবে।" এখন আমাকে বলে যে, "ব্লুটুথ এর কথা যে বললেন, ব্লুটুথ এর হচ্ছে একটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে।" বললাম, "হ্যাঁ।" "সেটা কত?" আমি বললাম হচ্ছে IEEE 802.15। এবার আমাকে বলে যে IEEE এর ফুল মিনিং কি? আমি বললাম যে, "স্যার এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং" এই কথা বলেছি। এবার আমাকে বলে, "শেষের ওয়ার্ডটা কি আসলে ইঞ্জিনিয়ারিং নাকি অন্য কিছু?" আমি মানে কোন অ্যান্সার করিনি। এমনি উনার দিকে তাকিয়েছিলাম। মানে ভাবছিলাম এরকম একটা স্টাইল নিয়ে বসেছিলাম। এর মধ্যে পাশের একজন প্রশ্ন করে যে, "হটস্পট কি?" তো এরপর বললাম যে, "স্যার এটা হচ্ছে আসলে একটা নির্দিষ্ট নেটওয়ার্ক কভারেজ এরিয়া।" এটা বলার পর উনি বলে যে, "ঠিক আছে তাহলে চলে যান।" এই তো আচ্ছা, আচ্ছা। এটুকু ছিল হচ্ছে আমার ভাইভা এক্সপেরিয়েন্স। এমনিতে পরিবেশ খুব ভালো ছিল। তবে যথারীতি অন্যান্য ক্যান্ডিডেটরা সবাই যে অভিযোগটা করে মানে পরীক্ষা দিয়ে আসার পর সবার যে একটা কমন একটা অভিযোগ থাকে যে আমার ভাই কঠিন হয়েছে, আমার বোর্ডই খুব খারাপ ছিল, বাকি বোর্ড গুলো ভালো ছিল। এটা কিন্তু সবার একটা কমন হ্যাঁ, অভিযোগ। আমার অভিযোগ আসলে সেইটা যে আমার বোর্ডটাই কঠিন প্রশ্ন করেছে, বাকি বোর্ড গুলো সহজ প্রশ্ন করেছে। তো আসলে এই ছিল হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। আসলে ঘটনা হচ্ছে কি যে ওইখানে মোটামুটি সবাই নার্ভাস থাকে। হ্যাঁ? ভাইবা মানে আসলে হ্যাঁ, হ্যাঁ, নার্ভাস এর একটা জায়গা। সবাই একটু হ্যাঁ, লো ফিল করে, ডাউন ফিল করবে। এটা স্বাভাবিক। এখন অনেকে মনে করে যে ওই প্রশ্নগুলা বাহিরে বসে, ওই প্রশ্নগুলো আমাকে করলে তো ফটাফট উত্তর দিয়ে ফেলতে পারতাম। কিন্তু হ্যাঁ, আসলে হ্যাঁ, ওই হ্যাঁ, 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 প্রশ্নগুলা যাকে করছে সে তার সিচুয়েশন এ আসলে কিন্তু তার জন্য ওই সময় সহজ মনে হয় নাই। অনেক হ্যাঁ, প্রশ্নই আছে যে খুবই সহজ কিন্তু আমাদের ভাইবার এই বোর্ডের সামনে বসলে আসলে তখন আর মাথায় কিছু থাকে না। এরকম আছে আমাকে হ্যাঁ, অনেকে পার্সোনালি ফোন দিয়ে বলছে যে ভাইয়া সবই তো কমন। সব কমন। কিন্তু সমস্যা হচ্ছে মানে আমি ভুলে গেছি। মানে ওখানে কি বলবো? আমি কাঁপতেছি। আমার পা কাঁপতেছে এরকম অবস্থা। এরকম অনেকের এক্সপেরিয়েন্স হইছে যে আমি লিটারালি কথা আমার মুখ থেকে বেরোচ্ছে না। স্যাররা বলতেছে, "আপনি নার্ভাস হওয়ার কিছু নাই। আপনি যেটা জানেন ফ্রিলি বলেন।" সমস্যা হচ্ছে আসলে ভাইবা বোর্ড তো আসলে ভাইবা বোর্ডের মতোই অবস্থা হবে। ওইখানে একটু নার্ভাসনেস থাকবে। তারপরে অনেক কিছু ভুলে যাবো এটাই স্বাভাবিক। বরঞ্চ সব যদি মানে টপ, টপ করে উত্তর দিয়ে আসি সেটাই আমার কাছে মনে হয় অস্বাভাবিক। তো স্যাররাও সেটা হ্যাঁ, ডেফিনিটলি বুঝে যে মানে বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে ভাইবা নেওয়ার অভিজ্ঞতা থেকেও বলি এবং দেওয়ার অভিজ্ঞতা ২ টা থেকেই বলি। আসলে যখন ভাইবা নিচ্ছিলাম, প্রাইভেট জবে যে সময় ভাইবা নিতাম, সেই সময় দেখতাম যে আসলে এটা তখন মনে করতাম না একটু মনে হয় নার্ভাস ফিল করতেছে কিন্তু পারবে বা এর মধ্যে সেই ক্যাপাসিটি আছে এটা বোঝা যায় কিন্তু। তো আশা করি স্যাররা সেই জিনিসটা আসলে সবার জন্য এই কনসিডারেশনটা করবে। আর যারা এই যে নার্ভাসনেস এর জন্য উত্তর দিতে পারেন নাই
তাদের উদ্দেশ্যে হচ্ছে বলা যে আসলে ভাইভাতে ১০ টা প্রশ্ন করলে ১০ টাই পারতে হবে বিষয়টা এরকম না। ঠিক আছে? আপনি ভুলে যাবেন, ২-১ টা পারবেন না, এটাই স্বাভাবিক। তো সেটা বোর্ড কনসিডারেশন ও করবে। এমনিতেও ভাইভাতে ফেল করায় না। কি বলেন মাসুদ স্যার কি বলেন এই ভাইভা নিয়ে? আপনার কি? মতামত কি? স্যার একটু দুঃখিত, ওই যে প্রাইভেটে স্টুডেন্ট আসলে ওদেরকে বসায় রাখলাম আরকি। আচ্ছা, আচ্ছা। ভাইবা সম্পর্কিত আসলে আমার যে এক্সপেরিয়েন্সটা ছিল ওই সময়, যে আমি একটু হতাশায় ভুগতেছিলাম। প্রাইভেট ইউনিভার্সিটি আমার সামনে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আরো দেখলাম পাবলিকের কয়েকজন আছে। আচ্ছা, তো আচ্ছা। ওখানে একটু নিজে একটু দুর্বল ভাবতেছিলাম নিজেকে, আসলে কি হবে না হবে। কিন্তু দিন শেষে যখন রেজাল্টটা দেখলাম যে আমার বোর্ডেই ৪ থেকে ৫ জন মনে হয় ফেল ছিল। তো আমি যেটা বুঝতে পারলাম যে ভাইবা যতই ভালো দিক না কেন, রিটেনের মার্ক ভালো না থাকলে কোনো লাভ হবে না। আসলে তাই। আর রিটেনের মার্ক মেবি ওনাদের সামনে থাকে, আমি যেটা লক্ষ্য করলাম। আচ্ছা, আচ্ছা। আমার ভাইভাতে ওনারা জাস্ট একটা কোশ্চেনই করছে। তো ভাইভা বোর্ড আমি মনে করি চেয়ারম্যান স্যারকে নিজের দিকে আকৃষ্ট করে নিজের কবজায় নিয়ে আসা। এটা যে নিয়ে আসতে পারবে, তার ভাইভাটা সবচেয়ে ভালো হবে। আমি এটা ট্রাই করছি। আমাকে জিজ্ঞেস করছে নাম কি, এরপর বলছে যে, আরেকটা কথা বলবো যে ভাইভা বোর্ডের পরিবেশের সময় মে আই কাম ইন স্যার যদি না বলে বাংলায় বলায় আমি আসতে পারি কিনা, এটা মনে হয় বেটার হয় যারা একটু ইংলিশে দুর্বল। কারণ আমি যদি ইংলিশে শুরু করি, ওনারা মনে করবে আমি ইংলিশে পাকাপোক্ত, ইংলিশতেই অ্যান্সার করে মানে কোশ্চেন করা শুরু করবে। তো এটাই ঘটছিল, আমার আগের জন মে আই কাম ইন স্যার বলছে, পরে ওনাকে ইংলিশে ধরছে, আমি আসতে পারি স্যার এটাই বলছি, তো আমাকে বাংলাদেশ শুরু করছে। স্যার উনি বললো যে আপনার নাম মাসুদ রানা, সোহেল রানা থাকলে ভালো হতো কিনা। আমি না আসলে বুঝতে পারলাম না। স্যার বললো যে না, দুই ভাই থাকতেন, মাসুদ রানা আর সোহেল রানা একটু খেলাধুলা করতেন। আমি না যে বললাম জি স্যার, খুব ভালো হতো, আমরা একসাথে শীতের সময় খেলতাম। এই আর কি। আপনার কারো যদি কোথাও কর্মরত থাকে সেটাও উল্লেখ করা, তারপর বিবাহের বিষয়কে যদি বিবাহিত হয় সেটাও উল্লেখ করা, এগুলো পজিটিভ সাইন আমি মনে করি। কারণ উনি আমাকে জিজ্ঞেস করছে কোথায় কাজ করেন, বললাম একটা প্রাইভেট আছে। তারপর আপনার ইউনিভার্সিটির নাম কি, প্রাইভেট ইউনিভার্সিটি বললাম। ভার্সিটি চিনল না অবশ্য, একটু দুঃখ পাইলাম, আমার ভার্সিটি উনি চেনে না। আর শেষে দুঃখ পাওয়ার কিছু নেই, ওনারা যেহেতু সচিব পর্যায়ের লোক, একটু নাচেন এটাই উচ্চপদস্থ স্বাভাবিক। কর্মকর্তা, ওনারা ভার্সিটি চিনবেন, এটা স্বাভাবিক। তো নিজের থেকে আমি অ্যাড করে দিলাম যে আমি বিবাহিত, এটা নিজে অ্যাড করে দিলাম। আচ্ছা, আচ্ছা। কারণ আমার মনে হচ্ছে এটা পজিটিভ সাইন। তখন উনি বলছে আচ্ছা ঘরের লক্ষ্মী নিয়ে আসছেন, অনেক ভালো করছেন। তো এই আর কি। তারপরে একটা কোশ্চেন করলো যে ওই উম, কি যেন কোশ্চেন দেখি, এক বছরে ভুলে গেলাম আমি। একটাই কোশ্চেন করছিল, পার্থক্য ধরছিল মেবি একটা, ইন্ডেক্স আর হচ্ছে ইন্ডেক্সিং, আর একটা কি জানো, দুটার মধ্যে সর্টিং পার্থক্য। সর্টিং আর ইন্ডেক্সিং। সর্টিং আর ইন্ডেক্সিং এর মধ্যে পার্থক্য ধরছে। আচ্ছা, আচ্ছা। এখন তৌফিক ভাই এমন অবস্থা হয়ে গেছে যে আর ওই ৪-৫টা জায়গায় ব্যাচ পড়ানোর পরে, পড়ানোর পরে বিসিএস এর একটু পড়াশোনা করতেছি। মাঝে মাঝে আমি আমার মোবাইল নাম্বারও বলতে পারি না, আমি নিজের নামও ভুলে যাই। জিজ্ঞেস করলে আমি বলতে পারি। শোনেন এই এটাও যে এই যে এই যে সুমন ভাই যে কাজটা করেছে, আমাকে দিয়ে ক্লাস নেওয়ায় উনি, তো একটা এই যে 18তমতেই মনে হয় 4টা 5টা ব্যাচ আমাদের বের হচ্ছে, 19তম একটা ব্যাচ বের হলো। তো একই জিনিস এতবার পড়াতে পড়াতে এখন এই যে আপনি বললেন না ইন্ডেক্সিং এর সাথে কোনো কিছুর একটা পার্থক্য, আমি জানি যে ইন্ডেক্সিং এর সাথে কিছুর পার্থক্য জিজ্ঞেস করতে পারে, মানে প্রশ্নগুলো কেমন হয় ওইটার ব্যাপারে একটা আইডিয়া আমার চলে আসছে। আসলেই তাই। আমি লাস্টে ভালো লাগছে কি এখন স্যারকে, স্যার আমি কিছুটা হলো হাসি খুশি ছিল। আমি যখন উঠতেছিলাম তখন আমি ওই কোশ্চেনটার অ্যান্সার দিতে একটু আমার এলোমেলো হয়েছিল। এক্সটার্নাল যে স্যার ছিল, উনি নাম্বার মনে হয় কম দিতে চাইছে, আমার প্রতি উনি একটু নারাজ। কিন্তু চেয়ারম্যান স্যার ওনার কাছ থেকে কলমটা কেড়ে নিয়ে বলছে ফুল মার্ক দাও। আমি শুনলাম যে ফুল মার্ক দিয়ে দিচ্ছে। হুম, আসলে কি ভাইভাতে তো জাস্ট একটু মানে যাচাই করে আরকি। তো যারা ভাইভা দিছে আরকি, যেহেতু স্কুল পর্যায়ে ভাইভা শেষ, কলেজ পর্যায়ে আছে। স্কুল পর্যায়ে একটা জিনিস দেখলাম যে গতকালকের ভাইভাতে অধিকাংশকেই ডাটা স্ট্রাকচার, সি++, তারপর সি, তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম এগুলো দিয়ে প্রশ্ন করছে গতকালকে ভাইভাতে কয়েকজনকে। তারপর ট্রিপল এর কিছু বিষয়গুলা প্রশ্ন করছে। এখন আসলে এইগুলা প্রশ্ন করে দেখছে যে আসলে একাডেমিক তার পড়াশোনা কি, অবস্থাটা কি। স্যাররা কিন্তু জানে, তাদের কাছে কিন্তু সিলেবাস আছে। যে স্কুল পর্যায়ে এই সিলেবাস এগুলো নাই। তারপরেও একটু দেখে যে একাডেমিক পড়াশোনা করছে কি আদৌ করে নাই। এই বিষয়গুলো একটু যাচাই করে দেখে। তো আশা করি যে আসলে কেউ বেসিক ফেল তো করবে এগুলো না। জানা যারা যায়। আসলে খুব বেশি দুশ্চিন্তা আছে অনেকের বলছে যে এগুলো তো পারা উচিত ছিল।
পড়াশোনা করে আসছেন। এই কথাগুলো বলার পর অনেকে একটু মন খারাপ করছে, যেটা পার্সোনালি আমার মেসেজে জানাইছে বা গ্রুপে দেখলাম। তো তাদের আসলে মন খারাপ করার কিছু নাই। দেখবেন যে আপনাদেরকে পাস করাই দিছে। বুঝছেন? পাস তো মাত্র ১২ তো এমনি সবাই পাইছে মোটামুটি। যাদের রেজাল্ট একেবারে ইয়া না। হ্যাঁ, এটা তো হ্যাঁ বাকি হ্যাঁ, তো প্রায় 40% এর মানে আমি যতদূর দেখেছি প্রায় সবাই 12 পেয়েছে আর কি। সবাই ১২ পাবে। তো এখানে ৩-৪ এমনিতেই দিয়ে দেবে ভাইভাতে। এটা মানে খুব ইয়া না আরকি। কঠিন বিষয় না। ছাত্ররা দিয়ে দিবে। ফেল করাবে না। আর আইসিটি তে আসলে ফেল করায় না। তো তারপরেও যারা দুশ্চিন্তা আছেন তাদেরকে অভয় দিতে চাই আরকি যে আসলে আ আপনারা দুশ্চিন্তা করার কিছু নাই। পাস করবেন ইনশাআল্লাহ। পাস করার পর মিষ্টি নিয়ে রেডি থাকেন। ঠিক আছে? আমাদের মিষ্টি থেকে খায় না স্যার, অ্যা শুধু ফোন দিয়ে বলে স্যার আপনাদের প্রচেষ্টায় পাস করছি, কিন্তু এই বলে শেষ, তারপর উধাও। এখন তাহলে আমি এই যে ইয়া মাসুদ স্যার নিজেই কিন্তু মিষ্টি খাওয়ায় নাই। সে তো সাধারণত পাস কইরা বেতন-টেতন পাইলো কিন্তু, হ্যাঁ? স্যার আপনি কিন্তু আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি বলছি আমি আপনার বাসায় গিয়ে মিষ্টি দেবো, তার আগে না, বলি না আমি সেটা আপনার ঠিক বাসায় আছে। যাবো। আপনি যখন অভিযোগ করলেন সেই অভিযোগটা আমিই বললাম। যে আমাদের ১৭তম ব্যাচেরই হচ্ছে যে মাসুদ স্যারই এখনো বেতন পাইয়ে গেছে কিন্তু মিষ্টি খাওয়ায় নাই এখনো। যাই হোক মিষ্টি না খাইলেও খাবো ইনশাআল্লাহ পরবর্তীতে। এখন একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের তো আসলে ১৯তম সার্কুলার মনে হয় এই মাসে বা আগামী মাসে দেওয়ার একটা চিন্তাভাবনা আছে। মানে দিবে হয়তোবা বিভিন্নভাবে শুনতেছি। তো সেক্ষেত্রে যারা আসলে স্কুলে পাস করছে অনেকেই আছে যে আমাকে পার্সোনালি বলছে যে স্কুলে অ্যা গতবার যে আমি এবার স্কুলে ট্রাই করি, আগে স্কুলে কনফার্ম করি তারপরে কলেজে যেহেতু বয়স আছে। মানে এখনই প্রিপারেশন নেওয়া উচিত হবে কিনা এই বিষয়ে একটু মাসুদ স্যার বলেন না। আপনার অভিজ্ঞতা কি বলে আসলে আগে থেকে নেওয়াটা উচিত কিনা? মানে কলেজ সামনে এবারের জন্য। হ্যাঁ, মানে যারা স্কুল পাস করছে বা ধরেন ভাই ভালো হইছে দিবে। ১৯তমতে আর কলেজে দিবে এমন না। কলেজে দিবে এরকম। তাদের আসলে আগে থেকেই প্রিপারেশন নেওয়া উচিত কিনা? মানে যেহেতু ক্যান্ডিডেট এত বেশি পরিমাণ মানুষ এখন পরীক্ষা দিচ্ছে, সচেতন আগের চেয়ে বেশি। এজন্য কি আগে থেকে আসলে প্রিপারেশন নেওয়াটা উচিত কিনা? যেহেতু ভাইবা শেষ, সেহেতু আমি মনে করবো এখন তার কোনো ঝামেলা নেই। এখন তো প্রার্থীর আর কোনো পরীক্ষা দেওয়ার কোনো রিলেটেড কোনো ঝামেলা নাই। সেহেতু আমি মনে করি যে রিটেনের কাজ এখন থেকে গুছিয়ে নেওয়া ভালো। রাইট। তার অনেক আগে থাকবে। কারণ আমি হাই স্কুল আর কলেজ যদি একটু তুলনা করি, হাই স্কুলে আসলে বৈষম্যটা অনেক বেশি হয়। মাত্র ১২,৫০০ টাকা বেতন। আসলে এটাতে কিছুই হয় না। একদিনের খরচ। তাও মনে হয় কিনা সন্দেহ। আসলে ধরেন তারপর ১২,৫০০ না ১৬,০০০ ধরেন বেতন পাবে আইসিটি দের সর্বোচ্চ। কিন্তু ১৬,০০০ পাইলে আসলে স্কুলে যে সময় দেওয়া লাগবে, স্কুলে আবার টিউশন প্রাইভেট সে ব্যাচ কিন্তু পড়াইতে ১০টা পারে না থেকে নরমালি। ৮টা। হ্যাঁ, নরমালি ব্যাচ পড়ানোটা স্কুলের জন্য কঠিন হয়ে যায় আরকি। তো সেজন্য আসলে ১০টা থেকে ৪টা পর্যন্ত থাকতে হয়। আর আমার কলেজের যেমন সুবিধাগুলি সপ্তাহে ৩ দিন বন্ধ। প্লাস আমার ১ম পিরিয়ডে ক্লাস থাকে ১০টা থেকে ১১:৩০ টায় ক্লাস শেষ। আমি ১১:৩০ টার দিকে বাসায় চলে আসতে পারি। আর কোনো কাজ নেই। প্লাস আইসিটি রিলেটেড কিছু কাজ স্যার আমাকে করতে বলে। যেমন বিভিন্ন মিটিং, তারপর হচ্ছে ডিসি অফিসে যাওয়া, স্যারদের সাথে কথা বলা। প্লাস স্যারের কোনো ব্যক্তিগত ইমেইল চেক করে দেওয়া। সেটা যদি ফিরতি মেইল দিতে হয় সেটা চেক করা। এরকম কিছু কাজগুলো স্যার ছোটখাটো কাজ আমাকে দিয়ে করায়। যেটা আসলে ভালো। ভালো যে প্রতিষ্ঠান প্রধানের আসলে সাথে কি যদি প্রতিষ্ঠান প্রদানের সাথে থাকে সখ্যতা তাহলে এটা বাড়ে। প্রতিষ্ঠান প্রদানের সাথে কিন্তু হ্যাঁ, সখ্যতা সত্যি। বাড়ে এটা। ঠিক আছে? প্লাস উনি আমাকে প্রচন্ড বিশ্বাসও করেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আমাকেই পাঠায়। হ্যাঁ, এটা আসলে পজিটিভ দিক। এখন তৌফিক তা বলো আমি যে মনে করি যে হ্যাঁ, বলো। এখন থেকে যদি আমাদের কলেজের প্রিপারেশনটা নেওয়া যায় তাহলে মনে করি সবচেয়ে ভালো হবে। সে সবচেয়ে আগায় থাকবে। যেহেতু আসলে কম্পিটিশন অনেক বেশি। এবার কিন্তু অনেক মানুষ হ্যাঁ, পরীক্ষা কম্পিটিশন দিচ্ছে। আস্তে, আস্তে আরো বাড়বে স্যার। আস্তে আমাদের সময় বাড়বে। তো কম ছিল। কম ছিল। এখন একটু বাড়তেছে। দিন যত যাবে তত কম্পিটিশন বাড়তেই কম্পিটিশন থাকবে। বাড়বে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন তৌফিক বলো আমরা যে যেমন এবার 75 পেয়ে মেধা তালিকায় 33 হইছি আমি, আমার কথাই বলি। হুম। কিন্তু আগামী ৫-১০ বছর পরে কিন্তু এই 75 দেখবেন যে মেধা তালিকায় ২০০ তে চলে যাবে। এটা কোনো না, মার্কিংই থাকবে না। মার্কিং থাকবে না। আসলে তাই। যেমন অন্যান্য সাবজেক্টে হয়। আমার এক কলিগ ৮৬ মার্ক এগ্রিকালচার। সে ১০০ র মধ্যে নাই। চিন্তা করা যায় ৮৬ আর আমাদের তো এই মানে কলেজে তো ৮৬ সর্বোচ্চ মার্ক নাই। মাত্র ৮১ হইছে যে ১ম যে মেরিটে ১ম যে ৪৫২ করে সে। তো চিন্তা করা যায় যে আসলে কম্পিটিশন ওইসব সাবজেক্টে কত বেশি। তো সেই তুলনায় তো আসলে আবার আমাদের ১৬তমতে ছিল মাত্র ৭১ যে ফার্স্ট ছিল তার মার্ক ছিল ৭১ 71 চিন্তা করা যায়। তখন গড়ে মার্ক ছিল ৫০ থেকে ৬০ এর মধ্যে। মানে ৬০ পায় প্লাস পাইছে খুব কম মানুষ। ঠিক আছে? আর ৭১ হচ্ছে যে মেরিটে ১ম। তো আস্তে, আস্তে তো আসলে মানুষ সচেতন হচ্ছে। সিলেবাস জানে। হ্যাঁ? তো প্রিপারেশন স্যার ভালো সেটাই নিচ্ছে। বলি। প্রত্যেকটা ক্লাসে আমাদের স্টুডেন্টদের বলি যে আপনারা যে সুযোগ পাইছেন, এই সুযোগ পাইলে তো ফার্স্ট হওয়া দরকার। আমাদের সময় আমি যখন স্যার আপনার কোর্সে ভর্তি হলাম, আমাদের তো এরকম
ভেঙ্গে ভেঙ্গে লাইন বাই লাইন মানে পড়ানোর সুযোগ আপনার ছিল না না, না আপনি না অনেক না বিজি ছিলেন, প্লাস বই ছিল না, না পিডিএফ এই ফোনে পড়তাম, ল্যাপটপ কারণে ল্যাপটপে পড়তাম, মানে বাসে বসে পড়তাম, বাসায় এসে পড়তাম, টাইমও অনেক শর্ট, মানে এত সুযোগ দেওয়া হয়নি, এই সুযোগে তো ওনাদের উচিত যে সবচেয়ে বেস্টটা দেয়া। না সেটা তো ডেফিনেটলি আমাদের তৌফিক স্যার কি বলে তার আসলে এক্সপিরিয়েন্স কি, সে তো 18তম স্কুল মানে কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে দুইটাই দিয়েছে মানে প্রদর্শক। আপনার মনে হয় কি মনে হয় যে আসলে আপনি পরীক্ষা কেমন দিচ্ছেন রিটেন বলেন তো, মানে কিরকম মার্ক পাবেন? আল্লাহর রহমতে খুবই ভালো দিয়েছি। খুবই ভালো বলতে আমি যেটুকু ভেবেছিলাম যে এর মানে শুরু থেকে কনফিডেন্স কিছুটা কম ছিল। তো আমি যেটুকু ভেবেছিলাম যে যতটুকু ভালো দিতে পারবো তার চেয়ে অনেক গুণ বেশি ভালো দিয়েছি। তো এই টোটাল ক্রেডিট আসলে আইসিটি উইজারকেই দেওয়া উচিত। কিছুক্ষণ আগে কিন্তু আমি বলছিলামও যে আইসিটি উইজারকে আসলে যদি ধন্যবাদ না দেই বা আমি যদি এটা অস্বীকার করি এটা অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আরে তুমি তো আইসিটি ইউজেটের একটা পার্ট, সো সেটা তো আসলে অস্বীকার করা কিছু না। আর তোমার তো মানে এই সিএসসি এর সাবজেক্ট গুলো পড়ানোর হিউজ এক্সপিরিয়েন্স আছে, যেহেতু তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াইছো সিএসসি হ্যাঁ, সাবজেক্ট গুলো। আমি ন্যাশনাল ইউনিভার্সিটির তো অধীনে প্রায় সেক্ষেত্রে 6 বছর শিক্ষকতা করছি। শিক্ষকতা, তারপরে এখনো আইসিটি মানে তুমি তো শিক্ষকতাই তোমার লাইফটাকে আর কি ইয়া করছো, হ্যাঁ এক্সপ্লোর করছে শিক্ষকতা লেখালেখি এইগুলো বিষয়। আমরা তো ধরো কর্পোরেট টর্পোরেট বিভিন্ন জায়গায় চাকরি করছে, এই মাসুদ স্যারও বিভিন্ন জায়গায় চাকরি করছে, কর্পোরেটে চাকরি করছে। তো সেক্ষেত্রে আমাদের আসলে এই শিক্ষা বা এই সাবজেক্ট নিয়ে গবেষণা করার সুযোগ আসলে কম ছিল, ঠিক আছে, অন্যান্য বিষয় নিয়ে কাজ করা বেশি ছিল। তো তারপরও তো দেখো আসলে আমার মনে হয় যে যেহেতু আমাদের আসলে সিলেবাস অনেক বড় কলেজ পর্যায়ে, বিশেষ করে হ্যাঁ, 7টা ইউনিট, 7টা চাপ ইয়া আর কি। তো যারা আসলে গ্যাপ, যাদের মানে মোটামুটি 2-3 বছরের গ্যাপ হয়ে গেছে অন্য চাকরি করতেছে, তাদের জন্য আসলে কিন্তু মানে এত সহজ বিষয় হয় না 2-3 মাসে এটা কভার করা। আর সিলেবাস তো হিউজ, বিশেষ করে ডাটা স্ট্রাকচারের সিলেবাস যদি আমি দেখি এ কিন্তু হিউজ, মানে সেই অ্যাডভান্স লেভেলের সব ইয়া দিয়া রাখছে। আর মজার বিষয়, এবার তুমি তো বলতেছিলা যে আমিও দেখছি কয়েকজনের প্রিয়মস অ্যালগরিদম, ক্রুসকাল অ্যালগরিদম অনেকটা জিজ্ঞেস করছে যে বলেন তো হ্যাঁ, এটার থিম কি। এখন স্কুল পর্যায়ে যদি ব্যাংকার্স এটা জিজ্ঞেস অ্যালগরিদম। করে, ব্যাংকার্স অ্যালগরিদম স্কুল পর্যায়ে যদি এটা জিজ্ঞেস করে, তার মানে তার দিনে দিনে ওনারা ডিপলি কোশ্চেন করতেছে, আরো ডিপ থেকে। এবার মনে হয় কলেজ লেভেলে, আমার কাছে মনে হয় যে কলেজ লেভেলে খুব ভালো ডিপ লেভেলের প্রশ্ন করবে আমার কাছে মনে হয়। কারণ স্কুল পর্যায়ে যে কয়েকজনকে যা দেখলাম, এই স্যাররাই যদি থাকে তাহলে তো তাদের কাছে তো কলেজের সিলেবাসটা থাকবে, দেখলেই তো হয়েছে। বিশেষ করে এই ডাটা সাররা স্ট্রাকচার, সাররা ডাটাবেস, মনে হয় স্যার খুব আইসিটি রিলেটেড খুব ভালো পড়াশোনা করে আসছে। এরাও তো তাই। যেমন ধরো আমরা যখন পড়াইতে পড়াইতে এখন একটা বিষয় খুব ভালো জানি না, যেমন ধরো তুমি আপনি এবিএল ট্রি 17তম তো যা জানতেন, এই 3 ব্যাচ পড়ানোর পর এখন এবিএল ট্রিতে আপনি, আমি জানি যে অনেক ভালো জানেন। হ্যাঁ, এবিএল ট্রি নিয়ে আপনার স্যার আমি গবেষণা তো আছে। এই এভিএল ট্রিতে স্যার আমি পরীক্ষার আগের দিনও বুঝিনি, পরীক্ষার দিনও বুঝিনি, আমি টার্গেট নিয়েছিলাম পরীক্ষা আসলে আমি অ্যান্সারই করবো না, এখন ওইটা আমি পড়াচ্ছি, আমার কাছে এটা কত সহজ হয়ে গেছে। একটু গবেষণা দরকার, একটু ট্রাই করলেই সবকিছু বোঝা সম্ভব। তো এটা হচ্ছে বিষয় যে বিশেষ করে আসলে আপনি বোঝাচ্ছিলেন আমাকে আলাদা করে। এই মেইন কথা হচ্ছে যে আসলে যদি একটা জিনিস নিয়ে 2-3 বার প্র্যাকটিস করে তাহলে হয়। আমরা যেহেতু সায়েন্সে পড়ে আসছি, কম্পিউটার সায়েন্সে এত কঠিন কঠিন সাবজেক্ট পড়ছি, তো এটা হয় আর কি, একটু প্র্যাকটিস করতে হবে। সেজন্য আগে থেকে প্রিপারেশন নেওয়াটা এখন তো বেশি কলেজে জরুরি। পড়াইতে পড়াইতে মনে হয় আবার যদি পরীক্ষা দেয় মেধা তালিকা মনে হয় টপ 5 এর ভিতর বা টপ 3 এর ভিতর থাকতে পারবো। আর একটা বিষয় সেটা হচ্ছে যারা মানে কলেজ দিয়েছিলেন আর কি, প্রভাষক কলেজ, তারা প্রিপারেশন আবার ভালো করে নেন যাদের পরীক্ষা ভালো না হয়েছে। কারণ কলেজে এবার 2500 পাশ করাইছে, 2500 পাশ করালে কিন্তু সবার চাকরি হবে না, এটা আসলে মানিয়ে নিতে হবে। কিন্তু মাদ্রাসা সবার হবে। তো যেহেতু আপনারা আবেদনের সময় ভুল করে ফেলছেন, আমরা একটা ভিডিও দিছিলাম, এই ভিডিও দেখে অনেকে মাদ্রাসা আবেদন করছে, তারা কিন্তু জব কনফার্ম, তারা বলছে যে আগে আমার চাকরি দরকার, তারপর আমি কলেজ না মাদ্রাসা এটা চিন্তা করবো। তো তারা চাকরি কনফার্ম করছে, এরপরে তারা কলেজে হয়তো বা দিতে পারবে। তো যারা, যাদের হচ্ছে মার্ক কম পাবেন বলে মনে হয় কলেজের জন্য, কলেজে দিছিলেন, তারা আবার প্রিপারেশন ভালোভাবে নেন। এটা আসলে আশাহত করতেছি না, সত্য যেটা সত্য আসলে বলাটাই ভালো, সত্য সবসময় সুন্দর, আমি এই কথাটা বলি। তো সেজন্য তারা ভালোভাবে আবার প্রিপারেশন নেন। আর স্কুলে যার পরীক্ষা দিয়েছিলেন আগামীতে কলেজ পর্যায়ে দিবেন বা মাদ্রাসা বা কলেজ যেটাই দেন আর কি, প্রভাষকে দিবেন, তারা এখন থেকে প্রিপারেশন নিতে পারেন। কারণ সবাই এখন সচেতন, সবাই এখন প্রিপারেশন ভালোভাবে নেওয়ার চেষ্টা করতেছে, পরীক্ষা সবাই ভালো দেওয়ার চেষ্টা করবে। তো সেজন্য আমাদেরও একটা ব্যাচ আজকে শুরু হচ্ছে, আজকে ক্লাস শুরু, প্রথম ক্লাস নিবে আমাদের তৌফিক স্যার। তো যদি কেউ মনে করেন যে না আমাদের গাইডলাইন দরকার আছে, তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য প্রস্তুত আছি। সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব 17-18তম অভিজ্ঞতার আলোকে। আর আমরাই চেষ্টা করছিলাম প্রথম যে নিবন্ধনের রিটেন নিয়ে কাজ করার জন্য, সেটাই এখন পর্যন্ত করতেছি। ইনশাল্লাহ সেটা আগামীতে অব্যাহত থাকবে, এই হচ্ছে বিষয়। তো
আমাদের কোর্স ম্যাটেরিয়াল বলেন বা ক্লাসের ইয়া বলেন, দুইটাতেই আমাদের অভিজ্ঞতা আছে। ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ ইয়া দিতে পারবো বলে মনে হয়। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর মাঝে মধ্যে আসলে এরকম এই লাইভে না একটু পার্সোনালি এরকম একটা লাইভ করা দরকার, তাহলে কথাবার্তা গুলো আরো ভালো হবে আর কি। মানে কি বলে যে পার্সোনাল আলাপ গুলো করা যাবে। এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।